তখন তার ফোকাস আসবে, যেহেতু এক্স অক্ষের উপরে থাকবে তাহলে এটা অবশ্যই আসবে সামথিং কমা জিরো, এবং আমরা দেখছিলাম এই সামথিংটা আসে প্লাস মাইনাস এই কমা জিরো, আর এই ক্ষেত্রে আসবে 0, প্লাস মাইনাস বিই, যেখানে ই এর পরিচয় হচ্ছে উৎকেন্দ্রিকতা। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কিন্তু অলওয়েজ 1 এর চেয়ে ছোট। আর তাহলে এখান থেকে আমরা একই সাথে যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ জানতে চাই, এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাহলে অবশ্যই এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেহেতু এটা y অক্ষের সমান্তরাল তাহলে x লিখবো, x = যে বিন্দু দিয়ে যায় তার ভুজ। উপকেন্দ্রিক লম্ব তো দুইটা, একবারে প্লাস মাইনাস এই, আর এই জায়গায় এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বটা x অক্ষের সমান্তরাল, তার মানে আসবে y = যে বিন্দু দিয়ে যায় তার কোটি। উপকেন্দ্রিক লম্বটা তো অবশ্যই উপকেন্দ্র দিয়েই যাবে, তাহলে প্লাস মাইনাস বিই, এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপরে আসো ওই যে আমাদের নিয়ামক রেখার বৈশিষ্ট্যটা কেমন ছিল, এটা নাম না জানা বিন্দু দিয়ে যায়। নিয়ামক রেখাও কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে দুইটাই থাকে। তো প্রথম ক্ষেত্রে যেহেতু এটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল, আগে আমাদের নাম না জানা বিন্দুটার স্থানাঙ্কটা একটু লিখে রাখি। আমাদের নাম না জানা বিন্দুর স্থানাঙ্কটা a এর চেয়ে বেশি আসতে হবে। তখন আমরা মনে রাখার জন্য গতদিন প্রমাণ করছিলাম যে এই আমাদের নাম না জানা বিন্দুটার স্থানাঙ্ক আসে a/e, 0, তাহলে এটা আসবে অবশ্যই মাইনাস a/e, 0। তাহলে দাঁড়াইলো যে নিয়ামক রেখার সমীকরণ আসবে, নিয়ামক রেখার আরেকটা নাম কিন্তু দ্বিকাক্ষ রেখা বা দ্বিকাক্ষ রেখার সমীকরণ জানতে চাইতে পারে। তাহলে দ্বিকাক্ষ রেখাটাও তো সেম y অক্ষের সমান্তরাল, তাহলে y অক্ষের সমান্তরাল মানে x = যে বিন্দু দিয়ে যায় তার ভুজ। এই যে দেখো, একটা হচ্ছে মাইনাস a দিয়ে যায়, একটা হচ্ছে প্লাস a দিয়ে যায়, তাহলে এক হচ্ছে লিখে দিব প্লাস মাইনাস a/e। তাহলে এখানে আসবে অবশ্যই y = প্লাস মাইনাস b/e। তাহলে আমাদের ফোকাস বা উপকেন্দ্র শেষ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ শেষ, নিয়ামক রেখার সমীকরণ শেষ। এখন আসো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা গত ক্লাসে মনে হয় এটাও প্রমাণ করে ফেলছি যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমান 2 × ছোটটার বর্গ। এখানে ছোটটা কিন্তু b, এখানে b ছোট, তাহলে 2 × ছোটটার বর্গ ডিভাইডেড বাই বড়টা। তাহলে এখানেও তো সেম 2 × ছোটটার বর্গ, ছোটটা হচ্ছে a, এখানে a কিন্তু ছোট, তাহলে 2 × ছোটটার বর্গ ডিভাইডেড বাই বড়টা। এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয়, আরেকটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি আসবে। এই চিত্রে আমরা লিখতে পারবো যে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এখানে বৃহৎ অক্ষটা কিন্তু এইটার বলা হয় বৃহৎ অক্ষ। এখানে কিন্তু মূল বিন্দু থেকে এদিকে একটা আসে a, এই পাশে আরেকটা a, তাহলে মিলে হয়ে যাবে 2a। তার মানে দাঁড়াইলো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য = 2a। তাহলে এখানে বৃহৎ অক্ষটা হচ্ছে এই যে এটা কিন্তু 2b, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এই ক্ষেত্রে হবে 2b। আর এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এখানে ক্ষুদ্র অক্ষটা হচ্ছে 2b, তাহলে ক্ষুদ্র অক্ষটা হবে 2b, আর এখানে ক্ষুদ্র অক্ষ হয়ে যাবে 2a। এটা তো বুঝতে পারতেছো যে ক্ষুদ্র অক্ষ কোনটা নিব কোনটা না নিব, এবং 2 কি জন্য আসছে, আই হোপ এটাও বুঝতে পারছো। আর শেষ পর্যন্ত রয়ে গেল উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতাটা মনে রাখার সহজ উপায় বলছিলাম যে এই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা E = √1 - এখানে হতে পারে a²/b² অথবা b²/a²। তো মনে রাখার উপায়টা কি, বড়টা নিচে লিখতে হবে। আর বড়টা নিচে না লিখলে অসুবিধা কি, এটাও বলছিলাম যে তুমি যদি উপরে লিখে দাও তাহলে এখানে কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, জটিল সংখ্যা চলে আসবে। যেহেতু আমরা জানি যে উৎকেন্দ্রিকতা তো একটা বাস্তব সংখ্যা, এটা তো অবশ্যই জটিল সংখ্যা না। তাহলে এখানে আসবে 1 - বড়টার বর্গ নিচে, তাহলে এখানে যেহেতু b বড়, b²/a²। আর আরেকটা টার্ম রয়ে গেছে, এটা হচ্ছে বলি নাই গত ক্লাসে, উপবৃত্তের ফোকাস কিন্তু অলওয়েজ দুইটা হবে। তাহলে এই যে চিত্রে আমরা যদি ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করি, মানে একটা ফোকাস থেকে যদি আরেকটা ফোকাসের দূরত্ব বের করি, তাহলে কত আসবে এটা যদি একটু দেখি। প্রথম যে ফোকাসটা আছে
এই ফোকাসের স্থানাঙ্ক হচ্ছে কিন্তু এই যে এই ফোকাসটা এইদিকে, এটা হচ্ছে এই, সরি, একটা ফোকাস হচ্ছে এ ই, আর এদিকেরটা হচ্ছে মাইনাস এই। বেশি মোটা হয়ে যাচ্ছে, দাঁড়াও। একটা হচ্ছে এই, আর এই পাশেরটা হচ্ছে মাইনাস এই, যদিও পিছনে জিরো হবে, পিছনে জিরো হবে কারণ পিছনে জিরো হবে এই জন্যই, এটা তো এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর কুটির মান শূন্য। তাহলে একটা হচ্ছে এই আর একটা হচ্ছে মাইনাস এই, যেটা এই, এটা হচ্ছে মাইনাস এই। যাই হোক, এখন যদি তুমি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব বের করো, তাহলে দেখো মূল বিন্দু থেকে এইদিকে হচ্ছে এই পরিমাণ, মূল বিন্দু থেকে এইদিকেও তো এই পরিমাণ, এদিকে নেগেটিভ ডিরেকশনে আসতেছিলাম তাই মাইনাস আসতেছিল। তাহলে একটা একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের দূরত্ব তোমরা কি বুঝছো একটু জানাও তো, এই এসএমএস করে জানাও, এই একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের দূরত্ব কত? মূল বিন্দু থেকে এইদিকে একটা এই, এইদিকে একটা এই, তাহলে একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের দূরত্ব কত? হ্যাঁ, 2a। তাহলে যদি ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব জানতে চায়, তাহলে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2ae। আই হোপ বুঝতে পারছো যে এই যে আবার বলতেছি, এটা তো আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে এইদিকে আছে একটা এই, এই পাশে আছে আর একটা এই, তাহলে একটা ফোকাস থেকে আরেকটা ফোকাসের দূরত্ব হচ্ছে 2a যদি এ বড় হয়, আর যদি বি বড় হয় তাহলে হয়ে যাবে 2be। এ আশফাক বোঝা যাচ্ছে রে? তাহলে আমরা এখানে লিখে দিব ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এখানে এখানে লিখে দেব যে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে আসবে 2ae, আর এই জায়গায় আসবে 2b। এখন তোমরা যে কোনোভাবে এই এতটুকু যে কোনোভাবে মুখস্থ রাখতেই হবে, আর এতটুকু যদি মুখস্থ রাখতে পারো অঙ্ক করা কোনো ব্যাপারই না। জাস্ট বারবার এগুলোর মধ্যে তো কিছু একটা বের করতে পারবে। আর এগুলো আমার কাছে মনে হয়েছে না যে খুব কঠিন। এই যে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং নিয়ামক রেখার সমীকরণ জীবনেও মুখস্থ করতে যাও না। সিরিয়াসলি বলতেছি, আমি আমারে যদি বলা হয় এখন, আমিও এখন হুট করে বলতে পারবো না। আমার আগে ছোটখাটো একটা চিত্র অঙ্কন করতে হবে। আমি ফার্স্টে সমীকরণটা দেখে ডিসিশন নিব এটা দেখতে কেমন হয়, এটার কি এ বড় নাকি বি বড়। তারপরে আমার ফোকাস দিব, নাম না জানা বিন্দু দিব, তারপরে নিয়ামক রেখা অঙ্কন করব, করার পর দেখবো এটা এক্স এর সমান্তরাল না ওয়াই এর সমান্তরাল। দেন আমাদের ডিসিশন নিতে হবে। এখানে কোনো কিছুই মুখস্থ করার দরকার পড়ে না, খালি এই কয়েকটা জিনিস মনে রাখা লাগে যে এই যে ফোকাসটা হবে এই, আর নাম না জানা বিন্দুটা হবে এ বাই ই। এই জিনিসটা তুমি মুখস্থ করবা। তারপরে হচ্ছে এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2 ইন্টু বড়টার বর্গ ডিভাইডেড বাই 2 ইন্টু ছোটটার বর্গ ডিভাইড বাই বড়টা, এই যে 2a স্কয়ার বাই বি অথবা 2b স্কয়ার বাই এ, এটা কি বলছিলাম, 2 ইন্টু ছোটটার বর্গ, 2 ইন্টু ছোটটার বর্গ ডিভাইড বাই বড়টা। আর এই যে বৃহৎ অক্ষরের দৈর্ঘ্য ক্ষুদ্র অক্ষরের দৈর্ঘ্য এসব তো পড়ারই দরকার নাই। তারপর হচ্ছে উৎকেন্দ্রিকতা, এটাও তো একদম সহজ, কি বলছি, 1 মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার অথবা বি স্কয়ার বাই এ স্কয়ার, বড়টা অলওয়েজ নিচে লিখতে হবে, উপরে লিখলে পরে এটা একটা কমপ্লেক্স নাম্বার হয়ে যাবে। আর এদিকে ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2a হবে অথবা 2b হবে। এই যে এটারও তো দুইটা ফোকাস আছে, এখানেও তো ঠিক দুইটা ফোকাস আছে। একটা মূল বিন্দু দেখে এই 2 নাম্বার চিত্রের যদি তুমি চিন্তা করো, একটা হচ্ছে মূল বিন্দু দেখে এদিকে যাবে বি পরিমাণ, নিচের দিকে যাবে বি পরিমাণ, তাহলে মোট হয়ে যাবে 2b। আচ্ছা, এতটুকু যদি বুঝো তাহলে আমি কয়েকটা ম্যাথ দেখাই, তোমরা একটু ওয়েট করো, আমি স্লাইডটা নিয়ে আসি। আচ্ছা, আজান পড়ে গেছে, একটু সাইলেন্ট থাকো, হ্যাঁ।
আচ্ছা। আমাদের ওই যে একটা বলছিলাম যে একটা সূত্র দিয়ে সব সলভ করা যায়, ওইটার কথা কিন্তু মনে রাখতে হবে। ওইটা তো বলছিলামই যে ওইটা আসার সম্ভাবনা খুব বেশি। যে কোনো একটা উপবৃত্ত, অধিবৃত্ত বা পরাবৃত্ত যাই হোক না কি জন্য, তার উপকেন্দ্র যদি দেয়া থাকে আলফা, বিটা এবং তার উৎকেন্দ্রিকতা যদি হয় ই, যদিও পরাবৃত্তের ক্ষেত্রে ই দেওয়ার দরকার পড়ে না, ই এর মান 1। আর যদি তার নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখাটা দেয়া থাকে ax + by + c = 0, তখন এই পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্তের সমীকরণটা আসছিল x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার ইনটু নিয়ামক রেখার বর্গ মানে ax + by + c হোল স্কয়ার নিয়ামক রেখার বর্গ বাই a স্কয়ার + b স্কয়ার। এটি হচ্ছে আমাদের পরাবৃত্ত, উপবৃত্ত অথবা অধিবৃত্তের সমীকরণ। পরাবৃত্ত, উপবৃত্ত অথবা অধিবৃত্তের সমীকরণ। x - আলফা হোল স্কয়ার প্লাস y - বিটা হোল স্কয়ার ইকুয়াল টু ই স্কয়ার নিয়ামক রেখার বর্গ বাই a স্কয়ার + b স্কয়ার। এটা দিয়ে অনেকগুলা সূত্র, অনেকগুলা ইকুয়েশন সলভ করা যাবে। এটা পরে দেখাচ্ছি। আপাতত আমরা যা শিখছি এখন পর্যন্ত এটা দিয়ে একটা সমীকরণের সমাধান করে দেখাই। যেমন এখানে দেখো একটা ইকুয়েশন দেয়া আছে 25x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 400। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং দিকাক্ষ রেখার সমীকরণ বের করো। তো এরকম যদি কোনো উপবৃত্তের সমীকরণ দেয়া থাকে, তুমি যাই বের করতে চাও না কি জন্য, প্রথমেই কিন্তু তুমি তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে নিতে হবে। ওই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এই ফর্মে নিয়ে নিতে হবে। এই ফর্মে নেয়ার পর তুমি অন্যগুলা বের করতে হবে। তো আমি এটার একটু নিয়ে নিই, দেখো। 25x স্কয়ার প্লাস 16y স্কয়ার 25x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 400। এটার কি বের করতে বলতেছে? ওই যে ফোকাস, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ এগুলো বের করতে বলতেছে। তো ফার্স্টে তার স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে নিতে হবে। স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নেওয়ার একদম প্রথম নিয়মটা ছিল সমানের এই পাশে কিন্তু 1 হওয়া লাগবে। সমানের এই পাশে 1 হওয়ার মানে হচ্ছে সবগুলারে 400 দ্বারা ডিভাইড করে দিতে হবে। তাহলে 25x স্কয়ার ডিভাইড বাই 400 প্লাস 16y স্কয়ার ডিভাইড বাই 400 সবাইরে 400 দ্বারা ডিভাইড করে দিলাম। করার পর আ এখন এখন আবার বলছিলাম x স্কয়ার এবং y স্কয়ারের সহগটা হতে হবে 1। তাহলে আমরা যদি এই 25 দ্বারা এটা ডিভাইড করে দেই তাহলে আসবে x স্কয়ার ডিভাইডেড বাই এটা হবে 16 প্লাস y স্কয়ার ডিভাইড বাই 25 ইকুয়াল টু আসলো 1। এখন এটারে কিন্তু আবার a স্কয়ার রেডি করা লাগবে। তাহলে x স্কয়ার বাই 16 এ লিখা লাগবে 4 স্কয়ার। এই জায়গাটাতে অনেকে ভুল করে ফেলে। ডিরেক্ট 16 রে a লিখে দেয়। এটা কিন্তু করা যাবে না। স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা কিন্তু x স্কয়ার বাই a না। x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার মানে 5 স্কয়ার ইকুয়াল টু 1। যেহেতু এখানে a হিসেবে আছে 4 মানে a এর মান 4 এবং b এর মান 5, তার মানে আমি বুঝে গেলাম আমাদের ইকুয়েশনে a এর চেয়ে b বড়। তার মানে তার চিত্রটা কেমন হবে? তার চিত্রটা হবে এই যে b এর মানটা একটু বড় হবে। এই যে এরকম হবে। এখন তুমি বাকিগুলা বের করে নাও না। তাহলে তার ফোকাসটা কি হবে? এই যে এই পাশে একটা ফোকাস থাকবে, এখানে একটা ফোকাস থাকবে। তাহলে আমরা জানি এই ক্ষেত্রে ফোকাস হচ্ছে 0, প্লাস মাইনাস BE। তার আগে তোমার দেখো ই কিন্তু বের করা লাগবেই। তুমি যাই বের করতে যাও, নিয়ামক রেখার সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যাই বের করতে যাও ই দরকার পড়বে। তো এই ক্ষেত্রে তুমি প্রথমেই ইটা বের করে রেখে দিতে পারো। তাহলে ই সমান কি আসবে? ই সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস বড়টার বর্গ, বড় যেহেতু b, তাহলে b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখানে আসবে ই ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস দেখো a স্কয়ার বাই b স্কয়ার, তাই না? তাহলে a স্কয়ার হিসেবে কত আছে? a হিসেবে আছে 4। তাহলে উপরে লিখবো 16 ডিভাইডেড বাই 25। এই যে a স্কয়ার বাই b স্কয়ার। তাহলে এখান থেকে তুমি ই এর মান পেয়ে যাচ্ছ। তাহলে এখন তো তুমি জাস্ট খালি মানগুলা বসাই দেবা। তাহলে 0 প্লাস মাইনাস b। এখন যদি বলে তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি আসবে? এই যে এটা হচ্ছে উপকেন্দ্র দিয়ে যায় এবং ওই যে বৃহৎ অক্ষের উপর লম্ব। তাহলে উপকেন্দ্রিক লম্বটা আমি দেখতেছি x এক্সিস এর প্যারালাল। x এক্সিস এর সমান্তরাল হলে লিখবো y ইকুয়াল টু যে বিন্দু দিয়ে যায় তার খুঁটি। তার মানে y ইকুয়াল টু প্লাস মাইনাস b। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি আসবে? আর ওই যে নাম না জানা বিন্দু দিয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি? নিয়ামক রেখার সমীকরণ আসবে y ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই। এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসে 2 ইনটু ছোটটার বর্গ, ছোট হচ্ছে a বাই ডিভাইডেড বাই বড়টা, বড়টা হচ্ছে b। 2 ইনটু ছোটটার বর্গ ডিভাইড, এই যে এখন মানগুলা বসাইলে যা আসে তাই। আশা করি এগুলো আসলে আমরা পারবো। এখন আমরা একটু ব্যতিক্রমীগুলা সলভ করি, যেগুলা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়বে না। যেমন এই যে এখানে দেয়া আছে 2x স্কয়ার প্লাস 3y স্কয়ার ইকুয়াল টু 1। আই হোপ এগুলো আমরা পারবো। এই যে দেখো জি নাম্বারটাই একটু অসুবিধা। এটা সলভ করতে আমরা একটু ঝামেলায় পড়ে যাব। এটা সিলেট বোর্ড 13 তে আসছে দেখা যায়। 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। এই এটি উপবৃত্তে প্রকাশ করে ইহার উপকেন্দ্র নির্ণয় করো। আচ্ছা আমি ইকুয়েশনটা একটু লিখে দিই। 2x স্কয়ার
যেগুলো স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়বে না, মানে প্রথমেই পড়বে না। 2x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটার উপকেন্দ্র বের করতে বলতেছে। তো আপাতত তো এটা এটা যে উপবৃত্ত কিনা এটা কিন্তু তোমার চিনতে হবে। আমি উপবৃত্ত চিনার উপায়টা একটু বলি। x এবং y তারা দুইজনের পাওয়ার হবে 2, মাঝে চিহ্ন থাকবে প্লাস এবং সহগ হবে অসমান। তিনটা বৈশিষ্ট্য কি বলছি? x এবং y এর পাওয়ার থাকবে 2, মাঝে চিহ্ন থাকবে প্লাস, আর সহগ থাকবে অসমান। সহগ যদি সমান হয়ে যায় তাহলে কিন্তু এটা উপবৃত্ত হবে না, এটা কিন্তু বৃত্ত হয়ে যাবে। এই তিনটা বৈশিষ্ট্য তার মেনে চলতে হবে। কি বলছি? উপবৃত্ত চিনার উপায় কি? x এবং y এর পাওয়ার থাকবে 2, তাদের মাঝে চিহ্ন থাকবে প্লাস এবং সহগ হবে ভিন্ন ভিন্ন। সহগ অবশ্যই সেম থাকবে না। তো আমরা বুঝে গেলাম, দেখো আমাদের এই তিনটা কন্ডিশনে কিন্তু ও মানতেছে। x এবং y এর পাওয়ার 2, মাঝে চিহ্ন প্লাস, আবার সহগ ভিন্ন, তার মানে শিওর উপবৃত্ত। আর পরাবৃত্ত চিহ্নের উপায় কি বলছিলাম? x এবং y দুইজনের মধ্যে একজনের পাওয়ার থাকবে 1, অপরজনের পাওয়ার থাকবে 2। যখন দেখবো যে কোনো একজনের পাওয়ার 1 এবং অপরজনের 2, তার মানে এটা অবশ্যই পরাবৃত্ত। আর এর পরে আমরা শিখবো অধিবৃত্ত। অধিবৃত্তের ক্ষেত্রে সেম, x এবং y এর পাওয়ারটা 2, শুধু মাঝের চিহ্নটা মাইনাস হলে এটা অধিবৃত্ত হয়ে যাবে। আচ্ছা, অধিবৃত্ত নিয়ে আমরা পরে কথা বলি, এটার আগে সলভ করি। তো এই ক্ষেত্রে তুমি কি করবা? সমজাতীয় যে পদগুলো আছে তারা এক পাশে করে দেবা। যেমন এখানে দেখো আছে একটা 2x স্কয়ার, করার পর x গুলারে এক পাশে করে দাও। তাহলে এখানে লিখে দিলাম -8x, তারপরে y স্কয়ার, তারপরে এখানে আছে একটা -2y প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো x গুলো একদিকে করে দিছি, y গুলো একদিকে করে দিছি, কনস্ট্যান্ট নাম্বারটা থাক আপাতত, এখানে থাক, কোনো অসুবিধা নেই। এখন এই x স্কয়ারটারে আমি ফ্রি করে নিব, মানে 1 রেডি করে নিব। তাহলে এখানে কি লিখবো? 2 ইনটু, শুধু এই দুইটা দেখে আমি 2টা কমন নিয়ে নিচ্ছি। তাহলে আসবে x স্কয়ার মাইনাস 4x। মানে আমার এক্স্যাক্টলি উদ্দেশ্যটা হচ্ছে এই x স্কয়ারটারে ফ্রি করা। আর এইদিকে y স্কয়ার অলরেডি ফ্রি আছে, তার নিয়ে কোনো টেনশন নাই। তো আমি এখানে সূত্র ফেলে দিব, y স্কয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু, এখানে আমার কিছু নাই মানে আমি একটু 1 দিতে পারবো। আর এখানে যেহেতু আমি 1 নিয়ে নিছি, তার মানে আমি বুঝতে পারতেছি এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস, এখানে অবশ্যই b স্কয়ারের সূত্র পড়ছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এইদিকে ওই যে 1 দেখতে পাচ্ছ, এটা এটা আমরা পরে হিসাব করতেছি। আমার মনে হয় না আমি কোনো কিছু বেশি লিখছি এখন পর্যন্ত। এই দুইটাও তো ঠিক রাখলাম, এটাও তো ঠিক আছে। তার মানে আমি এখন পর্যন্ত কোনো কিছু বেশি লিখি নাই। আচ্ছা, এখানে 2 এর জায়গায় 2 থাক, এখানে সূত্র ফেলে দিব, x স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4x হওয়ার জন্য এখানে আমার একটা 2 নিয়ে আসতে হবে, 4x তো হওয়া লাগবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস, তাহলে আমার এখানে একটা 2 স্কয়ার লিখতে হবে। এটা কোথা থেকে নিয়ে আসছি এটা পরে, আপাতত আমার সূত্রের জন্য একটা 2 স্কয়ার লাগবে, তাই আমি লিখে দিছি। আর এইদিকে একটা সূত্র পড়ে গেছে, a মাইনাস b হোল স্কয়ার, যেখানে a হিসেবে আছে y মাইনাস 1 হোল স্কয়ার। আর এইদিকে এইদিকে কত বেশি লিখছি এখন আমার একটু খুঁজে বের করতে হবে। এই 2 স্কয়ার কিন্তু ছিল না, আমি আমার সূত্র প্রয়োগ করার জন্য এই 2 স্কয়ারটারে নিয়ে আসছি। তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4। এই 2 স্কয়ার যদি 4 হয়, সামনে কিন্তু আরেকটা 2 আছে, তাহলে আলটিমেটলি 4 না, আমি এখানে 8 বেশি লিখে ফেলছি। তাই আমি এখানে এই পাশে একটা 8 দিয়ে দিলাম। এখন আলটিমেটলি দেখতে পারো এই ইকুয়েশনে আমি কোনো কিছু বেশি লিখি নাই। আবার বলি, এই x স্কয়ার মাইনাস 4x এটা তো আমার ছিলই, কিন্তু আমার সূত্রের জন্য যেখানে একটা 2 স্কয়ার নিয়ে আসছি মানে 4, আর তার ব্র্যাকেটে একটা 2 আছে, তার মানে এখানে আলটিমেটলি 4 না, 2 ইনটু 4 মানে 8 বেশি লিখছি, তাই এই পাশে একটা 8 দিয়ে দিলাম। এখন দুই পাশে সমান হয়ে গেছে। এখন কি হবে দেখো, এই 2 এর জায়গায় 2, আর এই ব্র্যাকেটের টুকু হয়ে যাবে x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস, এখানে হয়ে যাবে y মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু আসবে 8। আর এইদিকে এখন যদি আমি সবাইরে 8 দ্বারা ডিভাইড করে দিই, সবাইরে যদি 8 দ্বারা ডিভাইড করবো কি জন্য? কারণ আমরা বলতেছিলাম যে সমানের এই পাশে আমার 1 লাগবে, তাহলে আমি 8 দ্বারা সবাইরে ডিভাইড করে দিব। 8 দ্বারা সবাইরে ডিভাইড করলে 2 ইন্টু x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 8 প্লাস y মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 1। কি করছি? সবাইরে 8 দ্বারা ডিভাইড করে দিছি। করার পর কি আসতেছে দেখো, 2 দ্বারা 8 ডিভাইড করলে আসবে 4। তার মানে এখানে আমি একটা লাইন পেয়ে গেলাম, x minus 2 whole square divided by 4 plus y minus 1 whole square divided by 8 equal to 1। এই যে আমার স্ট্যান্ডার্ড ইকুয়েশনে প্রায় চলে আসছে। এখন পরাবৃত্তের ক্ষেত্রে তোমাদের মনে আছে কিনা যে এখানে এইরকম যদি কোনো কিছু থাকে, x এর সাথে যদি যোগ বিয়োগ আকারে কোনো কিছু থাকে, তাহলে আমরা কি করতাম?
এই জায়গাটা কিন্তু আমরা ক্যাপিটাল এক্স ধরে নিতে পারবো। তাহলে এই যে এক্স মাইনাস টু তার ধরে নিলাম ক্যাপিটাল এক্স, আর উপরে আছে স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস এই যে লিখতেছি ওয়াই মাইনাস ওয়ান, এটা লিখতেছি ক্যাপিটাল ওয়াই স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 1। তাহলে দেখো আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 8 ইকুয়াল টু 1। তবে এই যে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম তার জন্য আমরা একটা কিছু ধরে নিয়েছিলাম, এটা কিন্তু তোমার এখানে লিখে রাখতে হবে অবশ্যই। আমরা কি ধরছিলাম যে একটা এক্স মাইনাস টু ছিল তারে ধরতেছি আমরা ক্যাপিটাল এক্স, আর একটা ওয়াই মাইনাস ওয়ান ছিল তারে লিখতেছি আমরা ক্যাপিটাল ওয়াই। এই যে দুইটা জিনিস এক্স মাইনাস টু এটার পরিবর্তে লিখে দিলাম ক্যাপিটাল এক্স, আর ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়ান এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। এই দুইটা ইনফরমেশন যদি তুমি আমরা ধরে নেই তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড ইকুয়েশনে চলে আসতে পারি। এখন আমি স্পষ্টতই বুঝতেছি যে আমার এ হিসেবে আছে 2 আর বি হিসেবে আছে 2√2। আচ্ছা এটা মনে হয় বুঝতেছো না অনেকে, আমি এটা আরেকটু স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে যাই। এটা লিখতে পারবো এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার জায়গায় ওয়াই স্কোয়ার থাকবেই। 8টা কিন্তু লেখা যায় 2√2 হোল স্কোয়ার। তুমি দেখতে পারো 2√2 এর হোল স্কয়ার করলে পরে 8 আসবে। তার মানে আমাদের এখন আর উপরের গুলো দেখার দরকার নাই, আমরা এটা দেখে দেখে সবগুলো ইকুয়েশন ফর্ম করে নিব। x স্কয়ার বাই 2 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2√2 হোল স্কয়ার ইকুয়াল টু 1। তার মানে এটা একটা উপবৃত্তের সমীকরণ এবং স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ে গেছে এবং তার b বড়। আমি এতটুকু বুঝে গেলাম যে তার b এর মানটা বড়। কিন্তু এখন তোমার সতর্কতা লাগবে, তুমি যাই লিখো না কি জন্য ডাইরেক্ট লিখতে পারবা না। যেমন এখন যদি বলি আচ্ছা তার e এর মানটা, আমি এই অঙ্কটা একদম সবগুলা সলভ করে দিব। যদি ই বের করতে বলে, ই তো সব ক্ষেত্রেই লাগবে, তাহলে আমি প্লিজ ই এর মানটা একটু বের করে রেখে দিই। তো তার বি বড় যেহেতু আমরা জানি ই সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস নিচে বড়টার বর্গ, বড়টার বর্গ মানে হচ্ছে বি স্কয়ার, বি স্কয়ার মানে হচ্ছে 8 আর উপর হচ্ছে 4। এটা যোগ বিয়োগ করলে কত আসে দেখি, নিচে আসবে একটা 8 আর উপরে আসবে 4, কাটলে পরে 1/√2। তার মানে তার উৎকেন্দ্রিকতা 1/√2। আমরা যে উপবৃত্তটা নিয়ে কাজ করতেছি তার উৎকেন্দ্রিকতা 1/√2। আর এটার চিত্রটা কেমন হবে এটাও তো মোটামুটি বুঝে গেছি যে তার বি বড় হতে হবে, অবশ্যই তার বি বড় হবে। তাহলে এই যে এটা এমন কিছু হবে, একটা তার বি বড় হবে, যে এই আকৃতির কিছু একটা পাবো আমরা। তো যদি এমন করে কিছু পাই তাহলে এরপরে দেখো কি লিখতে পারবো, ফোকাস বের করবো আমরা। তো তার ফোকাস অবশ্যই দুইটা। নরমালি আমরা ফোকাস কি জানতাম, নরমালি ফোকাস হওয়ার কথা কিন্তু 0, প্লাস মাইনাস বি, যেহেতু তার বি বড় 0, প্লাস মাইনাস বি, এই যে বৃহৎ অক্ষের উপর অবস্থিত। তো আই হোপ এটা সবাই আমরা বুঝি যে যেহেতু বি বড় তাহলে এটা আসবে 0, প্লাস মাইনাস বি। কিন্তু এখন তুমি ডিরেক্ট এইভাবে লিখতে পারো না 0, প্লাস মাইনাস বি। এখন তার ফোকাসটা একটু গুছাইয়া এইভাবে লিখতে হবে যে তার ফোকাস ইকুয়াল টু x ইকুয়াল টু 0, মানে এই যে ক্যাপিটাল এক্সটা দেখতেছো, এই যে 0, বি মানেই তো হচ্ছে প্রথমটা x এর মান, আর ক্যাপিটাল y ইকুয়াল টু প্লাস মাইনাস বি। আমরা কিন্তু এরকম পরাবৃত্ততেও করে আসছি যে যখন স্ট্যান্ডার্ড ইকুয়েশনে পড়ার জন্য আমরা কিছু একটা ধরে নেই তখন কিন্তু ডিরেক্ট লেখা যায় না, x ইকুয়াল টু সামথিং y ইকুয়াল টু সামথিং, আলাদা আলাদা লিখতে হয়। এই যে 0, প্লাস মাইনাস বি কথার মানেই তো হচ্ছে x এর মান 0 এবং y এর মান প্লাস মাইনাস বি। তো আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন আমি x এর মানটা বসাই দিব, এদিকে সবগুলা মান বসাই দিব। আমি x এর পরিবর্তে কি লিখছিলাম একটু দেখে আসি। ক্যাপিটাল x এর পরিবর্তে আসলে ছিল স্মল x মাইনাস 2, আর ক্যাপিটাল y এর পরিবর্তে ছিল আসলে y মাইনাস 1। তাহলে ক্যাপিটাল x এর পরিবর্তে লিখে দিব y মাইনাস 2, তার মানে y মাইনাস 2 ইকুয়াল টু 0। আর ক্যাপিটাল y এর পরিবর্তে লিখে দিব y মাইনাস 1, y মাইনাস 1 ইকুয়াল টু প্লাস মাইনাস বি, বি হিসেবে ছিল 2√2 আর ই এর মান ছিল 1/√2। আর এইদিকে তাহলে দেখো x এর মান চলে আসতেছে 2, আর এদিকে আমরা যদি √2 কেটে দিই তাহলে আনসারটা আসবে y ইকুয়াল টু প্লাস মাইনাস 2 মাইনাস 1। এটার মানে কি আবার বলি, এই যে √2 তো কেটে দিয়েছিলাম, তাহলে এই পাশে রইলো মাইনাস 1, সরি প্লাস 1, এই পাশে তো হচ্ছে প্লাস মাইনাস 2, আর ওই যে মাইনাস 1 এই পাশে আসলে এটা। তাহলে এখন যদি আমরা প্লাস নেই তাহলে y এর দুইটা মান পাবো। যদি এখানে প্লাস 2 নেই তাহলে আনসার আসবে 3, আর যদি মাইনাস 2 নেই তাহলে আসবে মাইনাস 1। তার মানে আমরা ফোকাস যে দুইটা আসতেছিল
একটা ফোকাস আসবে 2,3, এই যে x এর মান 2, y এর মান 3, আর একটা ফোকাস আসবে x এর মান 2, y এর মান -1। এই যে দুইটা ফোকাস, এই যে 2 3, 2, -1। আমার প্লিজ সবাই একটু জানাও, আমি এখন পর্যন্ত যা লিখছি এটা কি বুঝছো না আবার একটু রিপিট করবো এই জায়গাটা? সবাই একটু জানাও। এখন পর্যন্ত যে যা বলছে এগুলো কি তোমরা বুঝছো না আবার বলবো? এই মালিহা চৌধুরী বোঝা যাচ্ছে রে? নাবিলা? জি ভাই, বুঝছি। তুর্না বোঝা যাচ্ছে রে? বুঝছি ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। তো এখানে দেখো তার ফোকাস দুইটা আসলে সেম আসতেছিল না, কারণ আমি তো বললামই যে আমরা অ্যাকচুয়াল যে পরাবৃত্তটা দেয়া ছিল এটা স্ট্যান্ডার্ড ইকুয়েশনে ছিল না, এটার চিত্রটা এত সুন্দর আসবে না। এত সুন্দর আসবে না মানে হচ্ছে আমরা যেমন এই যে দেখো এইভাবে অঙ্কন করে নেই না, তুমি যদি অ্যাকচুয়ালি তার যে ইকুয়েশনটা দেয়া ছিল ওই যে উপরে 2x² + y² - 8y + 2y, এটা যদি তুমি ড্র করো অ্যাকচুয়ালি একদম গ্রাফিক্যালি যদি ড্র করো এটা দেখতে এমন হয়ে যেতে পারে, আমি নট শিওর কেমন হবে। আচ্ছা ফোকাসটা দেখে আমি মোটামুটি আইডিয়া করতে পারবো, দাঁড়াও দাঁড়াও আমি এখন একজন এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আমি একটু ফোকাসটা দেখে আসি তাহলে বুঝতে পারবো কেমন হবে। একটা হচ্ছে 2 3, একটা ফার্স্ট কোয়াড্রেন্টে, আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে এমনও হতে পারে যদি একদম তুমি গ্রাফিক্যালি এটা রিপ্রেজেন্ট করো তাহলে এটা এমন হয়ে যাবে, ধরে নাও 2 1, তো এমনও হয়ে যেতে পারে। তাহলে একটা ফোকাস দেখা যাবে এখানে আছে আর একটা ফোকাস এখানে আছে, বুঝছো? এই জন্যই হচ্ছে এটার এত সুন্দর ফোকাস আসতেছিল না, যে আমরা যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা নিয়ে কাজ করি কেমন হয় এটা দাঁড়াও, এই যে এই আকৃতির হয়, তখন ফোকাসগুলা হয় এখানে হয়ে যায়, তখন আমরা ধরতে পারি 0,b, আর এদিকে আসবে 0, সরি এটা হবে 0,be, এটা হবে 0,-be, একত্রে লিখবো 0,+-b। তো এটা এই যে পরাবৃত্তটা দেখতেছো এটা আসলে এরকম না, এটা এত স্ট্যান্ডার্ড না, এটা বাইরে চলে আসছে, যে কোনো রকমই তো হতে পারে। আচ্ছা তাহলে আশা করি এই যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন না থাকে তাহলে আমরা মাত্র ফোকাস বের করা শিখলাম, আমরা বাকিগুলো একটু দেখে ফেলি। তারপরে ধরে নাও যদি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ জানতে চাই তাহলে কি লিখবো একটু দেখি, এটা এখানে থাক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তো উপকেন্দ্রিক লম্বটা কেমন হবে, উপকেন্দ্র দিয়ে যায় এবং তার উপর লম্ব। দেখো উপকেন্দ্রিক লম্বটা কিন্তু x অক্ষের সমান্তরাল, তো যেহেতু x অক্ষের সমান্তরাল তাহলে আমরা লিখবো y = y মানে ক্যাপিটাল Y লিখতে হবে কিন্তু, কারণ আমরা তো এই চিত্রটা দেখে দেখে ড্র করতেছি, এই চিত্রটা দেখে দেখে কিন্তু আমরা এই চিত্রটা অঙ্কন করলাম, সরি এই ইকুয়েশনটা দেখে দেখে আমরা এই চিত্রটা ড্র করলাম। তাহলে আমরা যাই লিখবো এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা ধরে, তাহলে যেহেতু আমাদের x অক্ষের সমান্তরাল তাহলে লিখবো y = যে বিন্দু দিয়ে যায় তার খুঁটি, এটা হচ্ছে +-b বিন্দু দিয়ে যায়, কারণ আমাদের উপকেন্দ্রগুলো ছিল 0, +-b। এটা হচ্ছে কিসের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন আমাদের তো y ছিল না, আমাদের ক্যাপিটাল Y এর জায়গায় ছিল y-1, তাহলে y-1 = +-b, b এর মান হচ্ছে 2√2 আর e এর মান হচ্ছে 1/√2। তাহলে এই যে যা আসবে y-1 = +-2, তার মানে দাঁড়াইলো y = 3 অথবা y = -1। এই যে এই দুইটা হচ্ছে তার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, একটা হবে y = -1 আর একটা হবে y = 3। তার উপকেন্দ্রিক লম্ব তো দুইটাই আসা উচিত এবং দুইটাই আসছে। তারপরে আসো যদি এমন হইতো যে নিয়ামক রেখার সমীকরণ জানতে চাচ্ছিল, নিয়ামক রেখার সমীকরণ এই যেটা, এটা তো একদম সেম, শুধু আমরা জানি নিয়ামক রেখার সমীকরণ যেহেতু এটা x অ্যাক্সিসের সমান্তরাল তাহলে y = এখানে যেমন BE ছিল এখানে হয়ে যাবে B/E, কারণ নিয়ামক রেখাটা একটু বেশি দূরে ছিল, B/E। এখন মানগুলা বসাই দিলে পরে যা আসে, y এর জায়গায় লিখবো y-1 = +-b এর জায়গায় লিখবো 2√2 আর e এর মান জায়গায় লিখবো 1/√2। এই তো এটা ক্যালকুলেশন করে যা আসে এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে আশা করি যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশন না দিয়ে অন্য কোনো একটা ইকুয়েশন দিয়ে বের করতে বলে তাহলে আমরা ফার্স্টে স্ট্যান্ডার্ড ইকুয়েশনে নিয়ে আসবো, আসার পর বাকিগুলো অবশ্যই পারবো। দেখি আর কিছু আছে কিনা।
এটা তোমাদের বলা হয়েছে কতদিন, যে পি এর মান কত হলে এত উপবৃত্তটি এত বিন্দু দিয়ে অতিক্রম করবে। তো যেহেতু এত বিন্দু দিয়ে অতিক্রম করবে মানে এটা এক্স ওয়াই এর মান, তাহলে আমরা এক্স ওয়াই এর মান এখানে বসাই দিলে এক্স্যাক্টলি পি এর মানটা পেয়ে যাব। আর পি এর মান যদি পেয়ে যাই তার মানে তো আমি বাকি সবগুলাই বের করতে পারবো, কারণ তখন তো এটা স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসবে, তখন আমি বাকিগুলো এমনি পারবো। আর এত বিন্দুগামী, আচ্ছা এগুলো পারবো। 4-এর 1 নাম্বারটা একটু পড়ি। 4-এর 1 নাম্বারটা বলতেছে উপবৃত্তের অক্ষ দুটিকে, উপবৃত্তের কিন্তু দুইটা অক্ষ, একটা হচ্ছে বৃহৎ অক্ষ, একটা হচ্ছে ক্ষুদ্র অক্ষ। এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষটাই হচ্ছে তার মধ্যে যে কোনো একটা বৃহৎ অক্ষ একটা ক্ষুদ্র অক্ষ, আমরা জানি না। তো বলতেছে উপবৃত্তের অক্ষ দুটিকে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে 1, √6 ও 30 বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ বের করো। 1, √6 এবং 30 বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ। তো দুইটা বিন্দু দেয়া তাহলে আসলে সহজেই বের করা যায়। যেমন আমাদের উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তো শিওর এমন হবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এই ইকুয়েশনে কিন্তু অপরিচিত দুইটা এ এবং বি, সামহাও যদি আমি এ এবং বি এর মান বসাই দিতে পারি তাহলে তো আমাদের উপবৃত্তের সমীকরণটা চলে আসবে। সামহাও যদি এ এবং বি এর মান বসাই দিতে পারি তাহলে সমীকরণটা চলে আসবে। এখন দেখো দুইটা ইনফরমেশন দেওয়া আছে, বলা আছে প্রথমত বলছে 1, √6 বিন্দু দিয়ে যায় এবং 30 বিন্দু দিয়ে যায়। তাহলে অবশ্যই এই যে 1, 6 এবং 30 এগুলো হচ্ছে এক্স এবং ওয়াই এর মান। তাহলে প্রথমে যদি তুমি 30 দ্বারা তারে সিদ্ধ করো, দেখো তুমি যদি এক্স এর মান 3 বসাও তাহলে কি কি আসবে। আমি আবার বলি, আমরা তো ফাইনালি উপবৃত্তের সমীকরণ বের করবো। তো আমি ধরে নিছি আমাদের উপবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে দুইটা অপরিচিত আছে এ এবং বি। এখন সামহাও যদি আমরা এক্স এবং এ এবং বি এর মান বের করে নিতে পারি, এই ইকুয়েশনে বসাই দিলেই শেষ। এখন কি করব, এই যে এক্স স্কোয়ার বাই